আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। মহাকর্ষ ও বিকর্ষ অধ্যায়ে তোমাদের আমি এর আগে 4টি ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে আমাদের 5ম ক্লাস। তোমরা নিশ্চয়ই মনে করতে পারতেছো যে এর আগের ক্লাসগুলোতে আমরা কি কি জেনেছি। এর আগের ক্লাসে আমরা বেশ কিছু বিষয় জেনেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্রে আমরা যেটা পেয়েছিলাম যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণ একে অপরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং সেইখান থেকে আমরা এরকম একটা ফর্মুলা পেয়েছিলাম। এছাড়া আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আরো জেনেছি যে উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম যে একটি আপেল এবং পৃথিবী, আপেল পৃথিবীকে যে বলে আকর্ষণ করে, পৃথিবী আপেলকে সেই একই বলে আকর্ষণ করে। ফলে দুই বলই পরস্পর সমান। কিন্তু আপেলের ত্বরণ থাকে পৃথিবীর ত্বরণের তুলনায় অনেক গুণ বেশি। ফলে আপেল পৃথিবীর দিকে পড়ে, কিন্তু পৃথিবী আপেলের দিকে যায় না। এছাড়া আমরা পড়ন্ত নিউটনের সূত্রের পর গ্যালিলিওর পড়ন্ত বস্তু সূত্র থেকে জেনেছি যে V1 ডিভাইডেড বাই V2 সমান সমান T1 ডিভাইডেড বাই T2। অর্থাৎ এখান থেকে আমরা জেনেছি মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। গ্যালিলিও মুক্তভাবে পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র থেকে আমরা জেনেছি মুক্তভাবে পড়ন্ত বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এরপরে আমরা কেপলারের সূত্র জেনেছি। বিজ্ঞানী কেপলার সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরছে, এই গ্রহের গতি নিয়ে 3টি সূত্র দিয়েছে। আর এই সূত্র থেকে আমরা জেনেছি যেহেতু গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে যেভাবে ঘুরে, উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে একইভাবে ঘুরে। ফলে গ্রহের ক্ষেত্রে, গ্রহের ঘূর্ণনের ক্ষেত্রে যে সূত্র প্রযোজ্য, উপগ্রহের ঘূর্ণনের ক্ষেত্রে সেই একই সূত্র প্রযোজ্য। আমরা যখন উপগ্রহ চিন্তা করেছি, তখন আমরা দেখেছি যে উপগ্রহের বেগ v সমান সমান স্কয়ার রুট gm ডিভাইডেড বাই r। এখানে কোন বর্ণ দ্বারা কি বোঝায় সেটা কিন্তু আমরা জানি। আবার ভির কিন্তু আমরা আরো একটা ফর্মুলা পেয়েছিলাম। ভি সমান সমান পেয়েছিলাম টোয়াইস পাই ডিভাইডেড বাই টি ইন আর প্লাস এইচ, কে তুমি ইচ্ছা করলে স্মল আরও বলতে পারো, অথবা আর প্লাস এইচও বলতে পারো। এখান থেকে তোমরা আরো জেনেছিলা যে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল ক্যাপিটাল টি স্কয়ার সমান সমান 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই জিএম ইন্টু আর প্লাস এইচ তার কিউব। আমরা কিন্তু এই ফর্মুলা থেকে কোন একটা উপগ্রহের উচ্চতার নির্ণয় করতে পারি। আজকে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ওজন, ওজনহীনতা, মহাকর্ষ সূত্রের ব্যবহার, অভিকর্ষজ কেন্দ্র, ভর কেন্দ্র, ভার কেন্দ্র, এইসব নিয়ে। আমরা এখানে সবাই জানি ওজন বলতে কি বুঝি। আসলে কোন একটা বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটি হচ্ছে তার ওজন। ওজন তোমরা এখানে যারা রয়েছ তারা সবাই জানো যে ওজন ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে mg। এই জি তোমরা এর আগের ক্লাসে দেখেছো যে এই জি 3 কারণে পরিবর্তন হয়। উচ্চতার কারণে পরিবর্তন হয়, পৃথিবীর আকারজনিত কারণে পরিবর্তন হয়, এবং পৃথিবীর ঘূর্ণনের কারণেও জি পরিবর্তন হয়। যেহেতু জি পরিবর্তনশীল রাশি, কাজে ওজনও কিন্তু পরিবর্তনশীল রাশি। ফলে আমরা বলতে পারবো না ওজন হচ্ছে স্থান নিরপেক্ষ রাশি। অর্থাৎ ওজন স্থান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হবে। ফলে আমরা বলতে পারি বস্তুর ওজন স্থান নিরপেক্ষ নয়, বস্তুর ওজন একটি মৌলিক রাশিও নয়। বস্তুর ওজন থাকতেও পারে, নাও পারে। কারণ তোমরা জেনেছো যে এই জি ভূকেন্দ্রে, পৃথিবীর একেবারে কেন্দ্রে
সেইখানে হচ্ছে জির মান হচ্ছে এই কেন্দ্র হচ্ছে জির মান শূন্য। আবার মহাশূন্য সেইখানে হচ্ছে জির মান শূন্য। যেহেতু মহাশূন্যেও জির মান শূন্য এবং পৃথিবীর কেন্দ্র জির মান শূন্য, তাহলে যেখানে জির মান শূন্য সেইখানে কিন্তু তোমার ওজনও শূন্য। যে প্রিয় শিক্ষার্থীরা, কোনো জায়গায় ওজন থাকতেও পারে, নাও পারে। এখন এই যে যখন ওজন থাকছে না সেটাকে আমরা বলতেছি ওজনহীনতা বা জিরো গ্র্যাভিটি। তাহলে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত? জিরো। তাহলে এইটাকে আমরা বলবো ওজনহীনতা। আবার মহাশূন্যে ওজনহীনতা। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলই হলো ওজন। এই আকর্ষণ বল নির্ভর করে, আমরা একটু আগে জেনেছি, অভিকর্ষ ত্বরণের উপর। কারণ ডব্লিউ ইকুয়াল টু, কেননা ডব্লিউ ইকুয়াল টু কি, এম জি। তাহলে জির উপর নির্ভর করে। কোনো বস্তুর আকর্ষণ বল না থাকলেই আমরা বলি ওজনহীনতা। পৃথিবীর কেন্দ্রে আমরা জেনেছি, আবার মহাশূন্যে ওজনহীনতা লক্ষ্য করা যায়। তোমরা সবাই জানো যে স্পেস স্টেশন, স্পেস স্টেশন এমন একটা জায়গায় ভূপৃষ্ঠ থেকে প্রায় 4000 কিলোমিটার উপরে স্থাপন করা হয়েছে, যেখানে জি এর মান শূন্য। সেই জায়গায় কিন্তু মহাকাশ স্টেশনের ভিতরে যারা মহাশূন্যচারী আছে তারা এরকম শূন্যে ভাসতে পারে। তারা আমাদের মতো পৃথিবী বা ভূমির সাথে আমরা যেমন আকর্ষণ বল অনুভব করি, তারা কিন্তু এরকম করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ওজনহীনতা বুঝতে পারলাম। এখন আমরা যে লিফটে যখন ওঠানামা করি, এখানেও কিন্তু বিশেষ প্রক্রিয়ায় ওজনহীনতার অনুভব করার সুযোগ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, একজন ব্যক্তি যখন লিফট বেয়ে নিচে নামে, তখন তুমি একটু চিন্তা করে দেখো তো, তুমি যদি লিফট বেয়ে নিচে নামো বা পাহাড় বেয়ে নিচে নামো বা একটা লম্বা রশি একটা গাছের সাথে লাগানো আছে রশি বেয়ে নিচে নামো, তখন তুমি কেমন বল অনুভব করো? আবার তুমি যদি ওই রশিটা বেয়ে বা পাহাড় বেয়ে, যদিও লিফটের ক্ষেত্রে আমরা বুঝতে পারি না, কারণ লিফট তো আমরা নিজেরা কোনো বল প্রয়োগ করি না, এখানে মেশিন বা ইঞ্জিন কাজ করে। তুমি যদি পাহাড় বেয়ে উপরে উঠো কিংবা দড়ি বেয়ে উপরে উঠো, একটা দড়ি একটা লম্বা গাছের সাথে বাঁধা আছে, এবার তুমি দড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠতে চাচ্ছ, তখন তোমার কেমন বল অনুভূত হবে? বা আরো সহজভাবে যদি বলি, তুমি নিচে নামার সময় বেশি ক্লান্ত অনুভব করো না উপরে ওঠার সময়? তাহলে তুমি স্বভাবত বলবো যে স্যার, আমি উপরে ওঠার সময় একটু বেশি ক্লান্ত অনুভব করি। পাহাড় বেয়ে যখন উপরে উঠি, দড়ি বেয়ে যখন উপরে উঠি, তখন আমি বেশি ক্লান্ত অনুভব করি। আসলে ক্লান্ত অনুভব করো মানে তখন তোমার মধ্যে বল বেশি সৃষ্টি করে। তাহলে উপরে ওঠার ক্ষেত্রে বল বেশি। তাহলে আমরা সবাই তো জানি বল এফ সমান সমান হচ্ছে এম জি। তার মানে যখন জি তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ, যখন তুমি দড়ি বেয়ে উপরে এ ত্বরণে উঠছো বা পাহাড় বেয়ে উপরে তুমি এ ত্বরণে উঠছো, তখন তোমার বল বেশি হয়ে যাচ্ছে, তখন হচ্ছে জি প্লাস এ। আর যখন তুমি দড়ি বেয়ে বা পাহাড় বেয়ে নিচে নামছো, তখন তোমার বল হয়ে যাচ্ছে এম এ মাইনাস জি। এখন এখানে জি মাইনাস এ হতে পারে, আবার এ মাইনাস জি হতে পারে, যদি পড়ন্ত বস্তুর ত্বরণ বেশি হয়। যদি এটা স- সম্ভব না, কারণ যদি মুক্তভাবে পড়ো তখন তো এই এর মান হবে জির মানের সমান 9.8। তাহলে আমার কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যদি তারপর বুঝতে না পারো, কলেজ খোলার পরে তোমরা আমার সাথে নিশ্চয়ই ইনশাল্লাহ দেখা হবে, বেঁচে থাকলে তখন তোমরা আমার সাথে কথা বলবে। একেবারে আবারও রিপিট করছি, খুবই সিম্পল ব্যাপার। তুমি পাহাড় বেয়ে উপরে উঠছো, তুমি বেশি বল অনুভব করছো বা তুমি বেশি ক্লান্ত অনুভব করছো। পাহাড় বেয়ে নিচে নামছো, তোমার মধ্যে বল কম সৃষ্টি হচ্ছে। তাহলে নিচের ক্ষেত্রে বল কম, উপরের ক্ষেত্রে বল বেশি। তাহলে উপরে উঠা বা নিচে নামার ক্ষেত্রে নিশ্চয়ই তোমার ত্বরণ রয়েছে। আর এই ত্বরণ যদি হয় এ, তাহলে উপরে ওঠার ক্ষেত্রে বল হবে। আর আমরা জানি কোনো বস্তুকে পৃথিবী যে বলে টানে, অর্থাৎ তুমি যদি উপরের দিকে যেতে থাকো, তখন টানটা বেড়ে যাবে। তখন এই উপরে ওঠার ক্ষেত্রে যে বল, সেইটাই হবে বস্তুর আপাত ওজন। আমরা জানি বস্তুর প্রকৃত ওজন তো mg, কিন্তু গতির ফলে উপরে ওঠার ক্ষেত্রে বা নিচে নামার ক্ষেত্রে বস্তুর ওজন পরিবর্তন হয়, তখন এটাকে আমরা অনেক সময় আপাত ওজন বলে থাকি। তাহলে উপরে ওঠার ক্ষেত্রে আপাত ওজন কত? m ইন্টু জি প্লাস এ, আর নিচে নামার ক্ষেত্রে m a মাইনাস জি।
আমরা একটু পরে একটা সৃজনশীল করব, তখন এই বিষয়টা একটু ক্লিয়ার। এখন আমরা দুইটা বিষয় জানবো, একটা হলো ভর কেন্দ্র, একটা হচ্ছে ভার কেন্দ্র। আমরা এখানে বিস্তারিত আলোচনা আছে তা না দেখে আমরা দুটো একটু তুলনামূলক একটা পার্থক্য করেছি, সেইটা দেখলে আমরা বুঝতে পারবো। ভার কেন্দ্র হচ্ছে সেন্টার অফ, ভার কেন্দ্র হচ্ছে স্যার, ভার কেন্দ্র হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, আর ভর কেন্দ্র হচ্ছে সেন্টার অফ মাস। কোন একটা বস্তুর ভর, আমরা জানি একটা বস্তু অসংখ্য কণার দ্বারা সৃষ্টি। এই সমস্ত ভর যদি আমরা মনে করি একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে, তাহলে এই বিন্দুটাকে আমরা বলতে পারি ভর কেন্দ্র। আর একটা বস্তুকে তুমি যেভাবেই রাখো না কেন, একটা আয়তাকার বস্তুকে তুমি এইভাবে না রেখে যদি খাড়া করো কিংবা তির্যক করো, যেভাবেই করো না কেন, তার ওজন সবসময় খাড়া নিচের দিকে কাজ করে। এই ওজন বস্তুর ভিতরে যে বিন্দুর মধ্য দিয়ে কাজ করে সেটাকে বলা হয় বস্তুর ভার কেন্দ্র। তবে মজার ব্যাপার হচ্ছে বস্তুর ভার কেন্দ্র এবং ভর কেন্দ্র একই বিন্দুতে পরিণত হয় কখন? যখন অভিকর্ষ ত্বরণ শূন্য হয়ে যায়। অর্থাৎ যেখানে অভিকর্ষ ত্বরণ জি থাকে না, সেইখানে ভার কেন্দ্র এবং ভর কেন্দ্র একই বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায় যে কখন ভার কেন্দ্র, কখন ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দুতে হয়। এই জিনিসটি আমি কিন্তু একটু আগে আলোচনা করেছি যে লিফট বা দড়ি বেয়ে উপরে ওঠার ক্ষেত্রে ওজন তখন বেড়ে যাবে আর নিচে নামার ক্ষেত্রে কমে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটা ম্যাথ দেখি। এখানে বলছে একটা লিফট উপরের দিকে কত ত্বরণে যাচ্ছে স্যার? এখানে ত্বরণ স্পষ্টভাবে দিয়ে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে স্যার এর মান। আর ব্যক্তির ওজন হচ্ছে, লিফটের ভেতরে একটি 2 কেজি ভর একটি বল ধরে একটা আপাত ওজন কত হবে? ওই যে আমি বলেছিলাম যে এই ক্ষেত্রে আপাত ওজন, তুমি তো জানোই যে নিচে নামার ক্ষেত্রে আপাত ওজন হচ্ছে ডব্লিউ প্রাইম সমান সমান এম ইন্টু এ প্লাস জি। তাহলে এম কত? 2, এর মান কত? 1.2 আর 9.8, তাহলে এটা হচ্ছে 11 আর 2 = 22। তাহলে আমার মনে হয় তুমি এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা রয়েছে, এটা তোমরা করবা। এখানে আমি আরেকটা সিকিউ তোমাদের জন্য তুলে ধরেছি, দেখি এটা আমরা পারি কিনা। একটি সুউচ্চ অফিস বিল্ডিং এ আরোহী সহ সর্বোচ্চ 400 কেজি ভর ধারণ ক্ষমতা সম্পন্ন একটি লিফট দোতলা থেকে 7 তলার মধ্যে উঠানামা। তাহলে লিফটটি কি করে স্যার? দোতলা থেকে 7 তলা এই জায়গাটুকুর মধ্যে সে উঠানামা করে, এই জায়গাটুকুর মধ্যে সে উঠানামা করে। ভালো কথা। বিল্ডিং এর প্রতিটি ফ্লোরের উচ্চতা হচ্ছে 3 মিটার। উক্ত অফিসের একজনের ভর হচ্ছে 45 কেজি। তিনি একদিন লিফটটিতে চড়ে 2 মিটার/সেকেন্ড ত্বরণে ওঠানামার সময় ওয়েট মেশিনে তার ওজন পরিমাপ করলো। এক্ষেত্রে সর্বোচ্চ অভিকর্ষ ত্বরণ জি 9.8। এখন গ নাম্বার জানছে 2 তলা থেকে 7 তলায় 2 মিটার/সেকেন্ড সমবেগে উঠাতে সর্বমোট কত ক্ষমতার মোটর প্রয়োজন? আমরা জানি লিফটে একটা মোটর থাকে, একটা ডিভাইস থাকে, একটা যন্ত্র থাকে। তাহলে আমরা সমতা অনেক আগে থেকে জানি, ডব্লিউ ইকুয়াল টু, সরি, ক্ষমতা পি সমান সমান হচ্ছে এফ ভি। এটা তোমরা সবাই জানো। কারণ আসলে এটা কোন জায়গা থেকে আসছে সেটাও তোমরা জানো, যে কাজকে সময় দ্বারা ভাগ করলেই ক্ষমতা পাওয়া যায়। তাহলে কাজ কি? কাজ হচ্ছে এফ এস, আর সময়টি এস আর টি কে ভাগ করলে কি পাওয়া যায়? সরণকে সময় দ্বারা ভাগ করলে বেগ। তাহলে ডব্লিউ বাই টি হচ্ছে ক্ষমতা, আর এখানে পেলে হচ্ছে এফ বি হলো ক্ষমতা। তাহলে আমার দরকার হচ্ছে বল এবং হচ্ছে বেগ। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে বেগ দিয়েই দিছে, তাহলে এখন আমার বল দরকার। তাহলে লিফট কোথায় উঠছে? উপরে উঠছে। তাহলে উপরে ওঠার ক্ষেত্রে এবার আমরা কি করবো স্যার? উপরে ওঠার ক্ষেত্রে এবার আমরা কি করবো স্যার? এই এফ এর মানটা নির্ণয় করব। তাহলে উপরে উঠছে যেহেতু, এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, বলছে এত
এখানে গ নাম্বারে বলেছে প্রিয় শিক্ষার্থীরা যে লিফটটি ২ তলা থেকে ৭ তলায় ২ মিটার পার সেকেন্ড সমবেগে ওঠানামা করছে। তাহলে আমি আবারও রিপিট করছি যে দোতলা থেকে ৭ তলায় উঠতে ক্ষমতা চাইছে। আসলে ক্ষমতা চাইতে হলে বেগ আমাদের দিয়ে আছে ২। আর আমার এখন এফ দরকার। উপরে ওঠার ক্ষেত্রে এফ হওয়ার কথা কি? তোমরা তো একটু আগে দেখেছি। উপরে ওঠার ক্ষেত্রে এফ হওয়ার কথা হচ্ছে এম এ প্লাস জি। প্রিয় শিক্ষার্থী, এটা কি ত্বরণ? বস্তুটা তো সমবেগে যাচ্ছে। তো সমবেগের ক্ষেত্রে ত্বরণ কত? 0। তাহলে আসলে এখানে এফ হচ্ছে স্যার এম। এম কত স্যার? সর্বোচ্চ হচ্ছে 400 কেজি। এই যে উপরে বলা আছে। আরোহী সহ সর্বোচ্চ 400 কেজি ভর। তার মানে এম এর মান হচ্ছে স্যার 400। আর জি তো বলেই দিছে সব জায়গায় 9.8। তাহলে তোমার এটা এফ এর মান বেরিয়ে যাবে। এরপর তুমি ভি এর মান দিয়ে গুণ করলে তুমি পি পেয়ে যাবে। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে বলা আছে উক্ত ব্যক্তির ওজন ওয়েট মেশিনের সাহায্যে সেদিন সঠিকভাবে নির্ণয় করা গেল কি। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু ৩ ধরনের ওজন হবে। ওঠানামা করছে বলা আছে। তাহলে যখন লিফটটি ১ নাম্বারে ঘ নাম্বারে আমরা টানবো। ১ নাম্বার ১ম ধাপে হচ্ছে যখন লিফট স্থির স্থির থাকা অবস্থায় ওজন কত? W equal to mg। আবার যখন উপরে উঠতেছে তখন W প্রাইম সমান সমান কি হবে? m g প্লাস a। আবার যখন নিচে নামবে তখন W সমান সমান কি হবে? বা W ডাবল প্রাইম সমান সমান কি হবে? m a মাইনাস g মাইনাস a। তাই না স্যার? তাহলে উপরে ওঠার ক্ষেত্রে ওজন একরকম, স্থির অবস্থায় একরকম, নিচে নামার ক্ষেত্রে একরকম। ফলে উক্ত ব্যক্তির ওয়েট মেশিনের সাহায্যে সেদিন সঠিকভাবে নির্ণয় করা গেল কি। সেদিন যেহেতু লিফট ওঠানামা করছে বলা আছে, তাহলে সঠিক ওজন কিন্তু মাপা গেল না। এই প্রশ্নের উত্তর আমরা কি করব? আমি আবারও রিপিট করছি। প্রথমে তোমরা বলবা লিফটটি উপরে ওঠার ক্ষেত্রে ওজন ডব্লিউ প্রাইম বা W1 সমান সমান এম জি প্লাস এ, এবং নিচে নামার ক্ষেত্রে ডব্লিউ ডাবল প্রাইম বা W2 সমান সমান এম জি মাইনাস এ। এখানে কিন্তু এর মান দিয়ে আছে দেখো। গ নাম্বারে ভির মান ছিল ২ মিটার পার সেকেন্ড। আর এখানে এর মানও কিন্তু ২, কারণ উদ্দীপকে সৃজনশীলের যে স্ট্রিম অর্থাৎ উদ্দীপকে কিন্তু এটা বলা আছে এই যে ত্বরণ হচ্ছে, এটা হচ্ছে এর। তাহলে উপর ওঠার ক্ষেত্রে এবং নিচে নামার ক্ষেত্রে ওয়েট মেশিনে ওজন ভিন্ন আসবে। ফলে সঠিকভাবে মাপা সম্ভব। আমার মনে হয় তোমরা সৃজনশীলটা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। তোমরা এখানে মোটামুটি যা দেখাইলাম এটা আজকে বাসায় একটু প্র্যাকটিস করবে। আসসালামু আলাইকুম।